দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ওরা দেশটাকে গিলে খাইছে, কথা শুনে নাই, যার কারণে আজ দেশের এই অবস্থা। সেই 2008 সাল থেকে টানা 15.5 বছর ক্ষমতায় ছিল শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। সবশেষ গত 7 জানুয়ারির নির্বাচনে ক্ষমতায় এলেও 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয়েছে দলটির। এরপর থেকেই দেশে ও বাইরে আত্মগোপনে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী সহ নেতারা। বাংলাদেশে গত 23 জুন ঘটা করে দলের 75 বছর পূর্তি পালন করেছিল আওয়ামী লীগ। সেদিন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে নেতাকর্মীর উপস্থিতি ছিল কানায় কানায় পূর্ণ। অথচ মাত্র 2 মাসের ব্যবধানে পরিস্থিতি এখন পুরোপুরি পাল্টে গেছে। সরকার পতনের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয়ে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ লোকজন। দলের এমপি মন্ত্রী সহ প্রভাবশালীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিসংযোগ ও ভাঙচুরের মুখে পড়ে। ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের পর নাম ফলক ভেঙে ফেলে ছাত্র জনতার কার্যালয় উল্লেখ করে নতুন নাম ফলক টানানো হয়। অবশ্য ছাত্র জনতার শীর্ষক নাম ফলকটি সরিয়ে আবারও আওয়ামী লীগের নামে ব্যানার লাগানো হলে সেটাও ছিঁড়ে ফেলা হয়। 75 বছর রাজনীতিতে থাকা দলের এমন করুণ পরিণতির জন্য মুষ্টিময় নেতাদের দুষছেন শীর্ষ নেতারা। তাদের অভিযোগ, এত বছর ক্ষমতায় থেকেও সংগঠনকে শক্তিশালী না করে ব্যক্তিকে গুরুত্ব দিয়েছিলেন এই নেতারা। ক্ষমতা তাদের কাছে কুক্ষিগত থাকায় মূল্যায়ন করা হয়নি ত্যাগী নেতাকর্মীদের। মুষ্টিময় নেতার কারণে দীর্ঘদিন ধরে অবহেলিত ছিলেন কেন্দ্রীয় কমিটির অধিকাংশ নেতা। তাদের মধ্যে একজন সাংগঠনিক সম্পাদক গণমাধ্যমকে বলেন, ওরা দেশটা গিলে খাইছে, আমাদের কথা শুনে নাই, আমার সঙ্গে কারো যোগাযোগ নাই, এখন রাজনীতিতে নাই, দেখি তারা কি করে, যারা আছে তারা দলটাকে চালাক না, এই বলেছিল একবার, কিন্তু অবশেষে দলটাই পুরোপুরি শেষ হয়ে গেল। যাদের দিকে অভিযোগের তীর তারা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ এ আরাফাত, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলীয় প্রধানের দেশ ছেড়ে চলে যাওয়ার পরপরই মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য ও দলের অনেক নেতাকর্মী আত্মগোপনে চলে যান। তাদের মধ্যে কেউ কেউ পরে স্থলপথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে গেছেন, কেউ কেউ আকাশ পথেও বিদেশ যেতে সক্ষম হয়েছেন, কেউ পালাতে গিয়ে গ্রেফতার হয়েছেন, বাকিরা এখনো দেশের ভিতরে আত্মগোপনে রয়েছেন। আবার কেউ কেউ অবৈধ পথে ভারতে পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারাও গিয়েছেন। এই অভ্যুত্থানের পরে তো অবশ্যই আগেও বেশ কঠিন সময় পার করতে হয়েছে আওয়ামী লীগকে। দুঃসময়ে কাউকে পাশে পায়নি এবং এখনো পাচ্ছে না দেশের সব থেকে পুরনো রাজনৈতিক দলটি। এর জন্য মূলত দুর্নীতিবাজ আর দুর্বৃত্ত পরায়ণ নেতাদের দুষছেন অনেক কেন্দ্রীয় নেতা। আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, দীর্ঘদিন টানা ক্ষমতায় থাকা দলটি ত্যাগী নেতাকর্মীদের সঠিক মূল্যায়ন করেনি, বরং ব্যবসায়ীমুখী প্রবণতা দেখা গেছে দলটির নীতি নির্ধারণী পর্যায়ে। প্রতিটি জাতীয় নির্বাচনে 60% বেশি সংসদ সদস্যের চেয়ার ছিল ব্যবসায়ীদের জন্য বরাদ্দ। যেখানেই টাকাওয়ালা সেখানেই দেওয়া হয়েছে মনোনয়ন। জেলা পরিষদ, সিটি কর্পোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়েও মনোনয়ন বাণিজ্য হয়েছে। আবার এমপি কিংবা মন্ত্রীর আত্মীয়রাও ভাগিয়ে নিতেন উপজেলা বা ইউনিয়নের চেয়ারম্যানের মনোনয়ন। সব জায়গাতেই আত্মীয়করণের প্রবণতা ছিল প্রবল। আত্মগোপনে থাকা কয়েকজন আওয়ামী লীগ নেতার বরাতে বুধবার 11 সেপ্টেম্বর অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্ট একটি প্রতিবেদন প্রকাশ করে। দলটির এক নেতার বরাতে এই প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগের একটি কেন্দ্রীয় কমিটি ছিল, সেটি নামে মাত্র ছিল। কমিটিকে এক সাইডে রেখে সবকিছুর নিয়ন্ত্রণ ছিল কয়েকজনের হাতে। তাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ এ আরাফাত, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু ও সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তারাই আওয়ামী লীগকে পরিচালনা করেছে। অনেক বিষয়ে তারা জানতেন,
কিন্তু দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও জানতেন না। এরা দলের হাইকমান্ডকে দেশের সঠিক পরিস্থিতি বা সঠিক তথ্য দিত না। সে কারণে আজকে আওয়ামী লীগের এমন করুণ পরিণতি। আওয়ামী লীগের এক যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আকার ছিল 81 সদস্য বিশিষ্ট, কিন্তু এখানে কয়েকজন সক্রিয় রাজনীতিবিদ ছিলেন। এমনও আছে যাদের দেশের মানুষ চেনে না। প্রশ্ন হলো, আওয়ামী লীগের মতো দলে কেন অপরিচিত বা অরাজনৈতিক ব্যক্তিকে ফেরাতে হবে? তারা কি দলের দুর্দিনে থাকবে? এখন দেখেন, তারা কিন্তু নেই। আমরা দলের থাকলেও দলের মধুটা কিন্তু ওনারাই খেয়েছেন। সরকার পরিচালনা থেকে শুরু করে সব কিছুতেই তারা সামনের সারির লোক। প্রতিটি ক্ষেত্রেই তারা বাড়াবাড়ি করেছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের একটি উপদেষ্টা মণ্ডলীর কমিটি রয়েছে, সেখানে অনেক অভিজ্ঞ নেতা ছিলেন। করোনা মহামারীর আগ পর্যন্ত নেত্রী তাদের কাছ থেকে পরামর্শ নিতেন। পরবর্তীতে হাইব্রিডরা নেত্রীর আশেপাশে ভিড়তে থাকে, তাকে সিনিয়রদের কাছ থেকে আলাদা করে। নেত্রীর পাশে সিনিয়ররা থাকলেও এমন আন্দোলন মোকাবেলা করা কোনো বিষয় ছিল না। আমার কাছে মনে হয় সঠিক তথ্যটাই নেত্রী পায়নি। দলটির সিনিয়র নেতারা জানান, দীর্ঘদিন ক্ষমতা থাকার কারণে দলের অনেকগুলো উৎসই দুর্বল হয়ে পড়েছিল। তারা কোনো কাজ করতে পারত না, উপর মহলের নির্দেশ বাস্তবায়নে দিন পার করত। সেসব উইংসের যে নিজস্ব কিছু কাজ আছে সেগুলো ভুলে গিয়েছিল। সরকার পতনের 1 মাস পেরিয়ে গেল, অথচ এই সময়ের মধ্যে সংগঠনের পক্ষ থেকে একটি বিবৃতিও দেওয়া গেল না। এতেই প্রমাণিত হয় উইংগুলো কাজের যোগ্যতা হারিয়েছে। এখন দলটাকে পুনর্গঠন করতে হবে। ব্যক্তি বিশেষে দলীয় সিদ্ধান্ত নেওয়া যেতে পারে না। রাজনীতিতে অভিজ্ঞদের অবহেলিত না করে কাজে লাগাতে হবে। আওয়ামী লীগকে সক্রিয় করতে হলে তৃণমূলকে সক্রিয় করতে হবে। দর্শক, অন্যদিকে মামুনুল হক জানিয়েছেন, আওয়ামী লীগ রাতে কাল নাগিনী, দিনের বেলায় ওঝা। এমনই তথ্য দিয়েছেন আল্লামা মামুনুল হক। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেন, পরাজিত ঘাপটি মারা পতিত শক্তি যেন নতুন করে স্যাবোটাজ করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে রাতের বেলায় কালনাগিনী হয়ে সংখ্যালঘুদের সবল দিত, আর দিনের বেলায় ওঝা হয়ে ঝাড়ত। আওয়ামী লীগ প্রতারণার মাধ্যমে রাজনীতি করত, এখন আওয়ামী লীগ নাই। তিনি আসন্ন দুর্গাপূজায় মুসলমানদের সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, আমরা চাই না আর কোনো সংখ্যালঘুদের উপর কেউ নির্যাতন করুক। এখন আলেম সমাজ সংখ্যালঘুদের নিরাপত্তার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়বে। গত বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর সকালে মাদারীপুর ঈদগাহ মাঠে আয়োজিত সমাবেশে তিনি এই সব কথা বলেন। তিনি আরো বলেন, গত 5 আগস্টের পরে জালিম ফেসিবাদী শেখ হাসিনা বাংলার জমিনে 1 ইঞ্চি মাটি আশ্রয়ের জন্য খুঁজে পায়নি। তিনি তার পরম বন্ধু নরেন্দ্র মোদীর কাছে আশ্রয় নিয়েছেন। মামুনুল হক এ সময় ভারত সরকারের সমালোচনা করে বলেন, গত 15 বছর আপনারা বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে এক চুল পরিমাণ চিন্তা করেননি। এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন। এদেশের বুকের উপর দিয়ে বিনামূল্যে ট্রানজিট গ্রহণ করেছেন। বাংলাদেশের প্রতিটি নদীর মুখে অভিন্ন বাঁধ তৈরি করেছেন। শুকনা মৌসুমে মরুভূমি আর বর্ষা মৌসুমের বানের পানি দিয়ে ভাসিয়ে দিয়েছেন। তিনি আরো বলেন, আপনাদের কেনা গোলাম শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার চেষ্টা করেছেন। এখন বলবো, শুভ বুদ্ধির উদয় হোক, দৃষ্টিভঙ্গি পাল্টান। বাংলাদেশের সঙ্গে মমতার ভিত্তিতে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। আমাদের পক্ষ থেকে সমতার ভিত্তিতে সদাচরণ পাবেন। আবার যদি আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর চেষ্টা করেন, সেই নাক আমরা কেটে দিব। বাংলাদেশ খেলাফত মজলিসের মাদারীপুর শাখার সভাপতি হাবিব আহমেদের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন চৌধুরী বর্দীয় পীর মাওলানা আলী আহমদ চৌধুরী, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ প্রমুখ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। এমন ভিডিও প্রতিনিয়ত পেতে হলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।